আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি মডিফায়ার ক্লাস 2তে। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ফার্স্ট ক্লাস। আর কেউ যদি প্রথম ক্লাসটি দেখে না থাকো, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি আগে প্রথম ক্লাসটি দেখে নাও, তাহলে এটি তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। প্রথম ক্লাসটিতে তোমাদের নিশ্চয় মনে রয়েছে আমি 5টি নিয়ম তোমাদের সাথে আলোচনা করেছিলাম, অ্যান্ড টুডে আই উইল গো ফর দ্য নেক্সট 5। আজকে আমি আরও 5টি নিয়ম তোমাদের সাথে আলোচনা করব। But before that, I am sorry to say, in my first class, I told you that in my 2 classes, I will complete modifier. আমি বলেছিলাম যে 2টা ক্লাসের মাধ্যমে আমি মডিফায়ারটি শেষ করব, কিন্তু এখন আমি মনে করছি যে যদি 2টি ক্লাসের মধ্যে দিয়ে শেষ করি তাহলে লেকচারটি অনেক বড় হয়ে যাবে, ইট মাইট বি বোরিং ফর ইউ। আর এই কারণেই আমি একটি ক্লাস বাড়িয়ে আই ওয়ান্ট টু মেক ইট 3, আমি 3টা ক্লাসের মধ্য দিয়ে মডিফায়ারটি শেষ করতে চাচ্ছি। আর তাহলে তোমরা সহজে এই বিষয়টি আরও উপভোগ করতে পারবে বলে আমি মনে করি। যাই হোক, আজকে আমাদের প্রথম নিয়ম যেটি মডিফায়ারের, সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ডেমনস্ট্রেটিভ। তো ফার্স্ট আমি ডেমনস্ট্রেটিভ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ডেমনস্ট্রেটিভ, যেটার বাংলা বলা যায় নির্দেশক। এবং তাহলে ডেমনস্ট্রেটিভ পড়ার আগে ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ। এ ডেমনস্ট্রেটিভ is a determiner or pronoun that points to a particular noun. একটা ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হতে পারে একটি ডিটারমিনার, একটি অ্যাডজেক্টিভ হতে পারে, একটা প্রনাউন হতে পারে, যেটি কি করবে তার পরবর্তী কোনো নাউনকে নির্দেশ করবে। তো এই হচ্ছে ডেমনস্ট্রেটিভের সংজ্ঞাটি। এবং ডেমনস্ট্রেটিভের যে উদাহরণগুলো সেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি বোর্ডে। এই ধরনের হতে পারে ডেমনস্ট্রেটিভ দিস, দিস, দ্যাট, দোজ, সাচ, এটসেট্রা। এই ধরনের আরও ডেমনস্ট্রেটিভ আমাদের রয়েছে। সেম, এগুলো ডেমনস্ট্রেটিভ হিসেবে বসতে পারে। আমি খুব বিস্তৃত আলোচনা যাব না, খুব সহজে বিষয়গুলো অনুধাবনের জন্য বলবো। পরীক্ষা এভাবেই আসবে, তোমাদের ফিল ইন দ্য গ্যাপস ড্যাশটির পরে দেওয়া থাকবে ইউজ ডেমনস্ট্রেটিভ অথবা ডেমনস্ট্রেটিভ টু পার্সনিফাই দ্য নাউন, এভাবে বলা থাকতে পারে যে তুমি নাউনটিকে পার্সনিফাই করার জন্য ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো। তো যাই হোক, সবচেয়ে বেশি যে ডেমনস্ট্রেটিভগুলো আমরা পাই সেই ডেমনস্ট্রেটিভগুলোই আজকে আমরা আলোচনা করব। আমি কয়েকটি উদাহরণ রেখেছি তোমাদের জন্য, এই উদাহরণগুলো বুঝলেই তোমরা সহজে ডেমনস্ট্রেটিভগুলো বুঝতে পারবে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, ড্যাশ ম্যাঙ্গো ইজ সুইট। বিফোর ডিসকাসিং দ্য এক্সাম্পল, I should discuss about the example of demonstrative. এখানে দেখো কিছু ডেমনস্ট্রেটিভ দেওয়া আছে। এই ডেমনস্ট্রেটিভগুলোকে আমরা সাধারণত 2টা ভাগে ভাগ করতে পারি। দিস, দিস, এগুলো আমরা ব্যবহার করি whenever we say something about a thing which is very much near to us. যখন খুব কাছাকাছি কোনো বিষয় সম্পর্কে আমরা কথা বলি, কোনো কাছাকাছি কোনো বিষয়কে নির্দেশ করি, কোনো কাছাকাছি কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করি, তখন আমরা দিস কিংবা দিস ব্যবহার করি। বাট whenever we say something which is far away from us, কিন্তু যখন আমরা এমন কোনো কিছু সম্পর্কে কথা বলি যেটি আমাদের থেকে অনেক দূরে, সেই সম্পর্কে কথা বলার সময় বা সেই বস্তু বা সেই ব্যক্তিটিকে বা সেই জিনিসটিকে নির্দেশ করার জন্য আমরা দ্যাট বা দোজ ব্যবহার করি। তার মানে কি, যখন আমরা কাছাকাছি কোনো বিষয় সম্পর্কে কথা বলবো বা কোনো নাউনকে নির্দেশ করব, তখন দিস বা দিস ব্যবহার করতে পারি। দিস, ইউ নো দ্যাট দিস ইজ সিঙ্গুলার ফর্ম অ্যান্ড দ্য প্লুরাল ফর্ম অফ দিস ইজ দিস। এইগুলো বা এটি, এগুলো। দ্যাট, দোজ, এটা আমরা ব্যবহার করব whenever we say something about that particular object which is far away from us, যেটা আমাদের কাছ থেকে দূরে থাকবে। দ্যাট হচ্ছে ওইটি, আর দোজ ওইগুলো, সিঙ্গুলার এবং প্লুরাল। তো আমরা এই 2টা ভাগ আগে আমরা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, ড্যাশ ম্যাঙ্গো ইজ সুইট। ধরো ম্যাঙ্গোটি তোমার কাছে, আমটি কাছাকাছি অবস্থান করছে, হাতের কাছেই। ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি। সেই ক্ষেত্রে আমি কাছাকাছি যেহেতু, সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি, এবং সিঙ্গুলার নাউনটি, সুতরাং আমি এখানে কি ব্যবহার করব, দিস ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স দিস ম্যাঙ্গো ইজ সুইট, এই আমটি মিষ্টি। বাট whenever we go for the plural one, সেকেন্ড এক্সাম্পলটি যেটি, ড্যাশ ম্যাঙ্গোজ আর সাওয়ার। ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ প্লুরাল। ওইখানে ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পলটিতে সিঙ্গুলার ছিল, আর এই সেকেন্ড এক্সাম্পলটিতে আমাদের প্লুরাল রয়েছে।
এটিও আমাদের কাছাকাছি আমরা ধরছি। সেই ক্ষেত্রে ড্যাশ ম্যাঙ্গোজ আর সাওয়ার, তখন আমরা কি বলবো, এই আমগুলো টক। সেই ক্ষেত্রে আমরা প্লুরালটা ব্যবহার করব, দিজ ম্যাঙ্গোজ আর সাওয়ার। এই দুইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব নৈকট্য সূচক, কাছাকাছির যেই ডেমনস্ট্রেটিভ সেটা আমরা ব্যবহার করব। সো লেটস গো টু দ্য থার্ড ওয়ান। তৃতীয় এক্সাম্পলটি দেখো, ড্যাশ ব্রিজ ওয়াজ ব্রোকেন। অতীতের কোনো একটা ব্রিজের, অতীতকালের একটা ঘটনার কথা বলছি, বা দূরের কোনো একটা ব্রিজের কথা বলছি। দ্যাট ব্রিজ ওয়াজ ব্রোকেন, ওই ব্রিজটি ভাঙা ছিল, আগের কোনো একটা কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা দিস কিংবা দিস ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব, কারণ ব্রিজটি সিঙ্গুলার, একটি ব্রিজ বলা হচ্ছে, সুতরাং বলবো দ্যাট ব্রিজ ওয়াজ ব্রোকেন। সো লেটস গো টু দ্য ফোর্থ এক্সাম্পল। আই স ড্যাশ পিপুল হু কেম হিয়ার। আমি ড্যাশ মানুষগুলোকে দেখেছিলাম যারা এখানে এসেছিল। পিপুল, উই নো দ্যাট পিপুল ইজ দ্য প্লুরাল ফর্ম, বহু বচন, সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দোজ। আই স দোজ পিপুল হু কেম হিয়ার। আমি সেই মানুষগুলোকে দেখেছিলাম, ওই মানুষগুলোকে দেখেছিলাম যারা এখানে এসেছিল। এবার আরেকটি আমরা এক্সাম্পল রেখেছি, সাচ, এমন। এটি আমরা সাধারণত এইভাবে ব্যবহার করতে পারি, আই ডো নট লাইক ড্যাশ পিপুল। আমি এমন মানুষ পছন্দ করি না, অনির্দিষ্টভাবে বলা হচ্ছে আমি এমন মানুষ পছন্দ করি না। এই সব ক্ষেত্রে আমরা সাচ শব্দটা ব্যবহার করতে পারি, আই ডো নট লাইক সাচ পিপুল। এছাড়াও কিছু ডেমনস্ট্রেটিভ আমরা দেখতে পাই, সেম, যেমন সেমের ব্যবহার হতে পারে এই ধরনের, দিস ইজ দ্য সেম পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। এই ধরনের আরও ডেমনস্ট্রেটিভ হতে পারে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ডেমনস্ট্রেটিভগুলো আমরা এইচএসসির পরীক্ষাতে দেখি সেগুলো হচ্ছে এগুলো। আমি আশা করি এই ডেমনস্ট্রেটিভগুলো যদি তোমরা বুঝতে পারো এবং এগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা এইচএসসির পরীক্ষায় ডেমনস্ট্রেটিভের উত্তরটি তোমরা। স্টুডেন্টস, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিয়মে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরের নিয়মটি হচ্ছে অ্যাপোজিটিভ। বোর্ড কোয়েশ্চেনগুলোতে দেখা যায় যে অ্যাপোজিটিভও খুব প্রায়ই আমরা দেখতে পাই অ্যাপোজিটিভ। তো যদি অ্যাপোজিটিভ আসে তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে হোয়াট ইজ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ জিনিসটি কী আসলে। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে অ্যাপোজিটিভ ইজ এ নাউন or a noun phrase which sits beside a noun to identify it and to add more information about it. সহজে বলতে গেলে এভাবে বলতে হয় আসলে, যে অ্যাপোজিটিভ হচ্ছে কোনো একটি নাউন বা একটা নাউন ফ্রেজও হতে পারে সেটি, এবং সেটি কী করবে, অন্য একটি নাউনের পাশে বসবে বা পরবর্তীতে বসবে, এবং বসার মধ্য দিয়ে সেই নাউনটি সম্বন্ধে একটি বাড়তি তথ্য প্রদান করবে। তার মানে অ্যাপোজিটিভের কাজ হচ্ছে সেই নাউনটি সম্পর্কে একটি বাড়তি তথ্য প্রদান করা। তো যাই হোক, পরীক্ষায় এইভাবে আসতে পারে। আমি একটি বাক্য দেখিয়েছি তোমাদের বোর্ডে, দেখো, মিস্টার আলমগীর কবির ড্যাশ ইজ এ ওয়াইজ ম্যান। ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে ইউজ অ্যাপোজিটিভ টু মডিফাই দ্য নাউন। তাহলে আমরা অ্যাপোজিটিভ কিভাবে ব্যবহার করব? আমরা দেখতে পাচ্ছি নাউনটি মিস্টার আলমগীর কবির ড্যাশ ইজ এ ওয়াইজ ম্যান। এবং আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অ্যাপোজিটিভ যদি বাক্য থেকে আমরা বাদ দেই, সেটি বাক্যের গঠনে কোনো ভূমিকা পালন করতে পারে না। অ্যাপোজিটিভ ছাড়াও তুমি বাক্য গঠন করতে পারবে, অ্যাপোজিটিভটি জাস্ট বাড়তি একটা তথ্য প্রদান করবে। মিস্টার আলমগীর কবির ড্যাশ ইজ এ ওয়াইজ ম্যান, তাহলে আমার এখানে কি করতে হবে, এই নাউনটি সম্পর্কে মিস্টার আলমগীর কবির সম্বন্ধে একটি বাড়তি তথ্য প্রদান করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি মিস্টার আলমগীর কবির ইজ দ্য প্রিন্সিপাল অফ ইশন্স আইডিয়াল কলেজ ইজ এ ওয়াইজ ম্যান। তাহলে আমি কি করলাম, মিস্টার আলমগীর কবির সম্পর্কে একটি বাড়তি তথ্য প্রদান করলাম। এখানে আমি কি দেখতে পারি, দ্য প্রিন্সিপাল অফ ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ। অথবা এভাবে বলতে পারি মিস্টার আলমগীর কবির মাই ব্রাদার ইজ এ ওয়াইজ ম্যান। তাহলে কি হচ্ছে, আলমগীর কবির আমার ভাই একজন জ্ঞানী ব্যক্তি। তার মানে এই নাউনটি সম্বন্ধে যে কোনো একটি বাড়তি তথ্য তুমি প্রদান করলেই সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় উদাহরণটিতে। শেখ মুজিবুর রহমান ড্যাশ ইজ এ গ্রেট লিডার। শেখ মুজিবুর রহমান ড্যাশ ইজ এ গ্রেট লিডার।
এখানে দুইটি কমা ব্যবহার করা হয়েছে, তার মানে তোমার ব্র্যাকেটে ইন্ডিকেশন দেওয়া থাকবে যে তুমি এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করো। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমার একটি বাড়তি তথ্য এখানে প্রদান করতে হবে। তাহলে আমরা বলতে পারি শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন, ইজ এ গ্রেট লিডার। তাহলে কি বললাম, যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি বাড়তি তথ্য প্রদান করলাম, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক, একজন মহান নেতা। অন্য তথ্যও তুমি এখানে প্রদান করতে পারো, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু তার সম্বন্ধে বাড়তি তথ্য, ইজ এ গ্রেট লিডার। তো এইভাবে আমরা বাড়তি তথ্য প্রদান করার মধ্য দিয়ে অ্যাপোজিটিভের সঠিক উত্তরটি আমরা পেতে পারি। তো আমরা চলে যাচ্ছি এবার আমাদের পরবর্তী নিয়মে। আমাদের পরের নিয়মটি হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার সম্বন্ধে আগে জেনে নেই। কোয়ান্টিফায়ারটি কি? কোয়ান্টিফায়ার ক্যান বি এ নাউন or a phrase which is used to say about the quantity or amount of a noun. একটি নাউনের পরিমাণ কতটুকু, সেই পরিমাণটা নির্দেশ করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছটি ব্যবহৃত হয় তাই হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমি কিছু এক্সাম্পল এখানে রেখেছি কোয়ান্টিফায়ারের। কোয়ান্টিফায়ার অনেক ধরনেরই হতে পারে। যে কোনো নাউন সম্বন্ধে কোনো একটি সংখ্যা বা পরিমাণ নির্দেশ করলেই বা অ্যামাউন্ট সেটা নির্দেশ করলেই সেটিকে কোয়ান্টিফায়ার বলবে। যেমন মাচ, মেনি, সেভারেল, সাম, এ লট অফ, এ ফিউ, এ লিটল। এই প্রত্যেকটি শব্দ বা শব্দগুচ্ছ পরিমাণ নির্দেশ করছে। তো এইভাবে কোয়ান্টিফায়ার কী করবে, একটি নাউনের পরিমাণ নির্দেশ করবে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি আই স ড্যাশ পিপুল দেয়ার। পরীক্ষায় আসবে এভাবে, আই স ব্র্যাকেটে দেওয়া থাকবে ইউজ কোয়ান্টিফায়ার টু মডিফাই দ্য নাউন, ইউজ কোয়ান্টিফায়ার টু মডিফাই দ্য নাউন, এভাবে ব্র্যাকেটে ইন্ডিকেশন দেওয়া থাকবে। তো যদি এভাবে দেওয়া থাকে আই স ড্যাশ পিপুল দেয়ার, আমি সেখানে ড্যাশ মানুষ দেখেছিলাম, তাহলে আমি কি বলতে পারি, আই স মেনি পিপুল দেয়ার। অর্থ অনুসারে বুঝে আমি সেই শব্দটি ব্যবহার করব। আই স এ লট অফ পিপুল দেয়ার, এটাও বলতে পারি, আমি অনেক মানুষ এখানে দেখেছি। আই স মেনি পিপুল দেয়ার, যেহেতু কাউন্টেবল সুতরাং আমি মেনি ব্যবহার করলাম বা এ লট অফ ব্যবহার করতে পারি। সেকেন্ড এক্সাম্পলটি খেয়াল করো, দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। পুকুরে ড্যাশ পানি ছিল, পানির অ্যামাউন্টটি আমাকে বলতে হবে। পানি আমরা জানি কাউন্টেবল নয়, সুতরাং আমরা এখানে কাউন্টেবলের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এখানে আমরা ব্যবহার করতে পারি দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, সেখানে অল্প একটু পানি ছিল। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। থার্ড এক্সাম্পলটি খেয়াল করো, হি হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। হি হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, তার ড্যাশ ভালো গুণাবলী রয়েছে। তাহলে আমি বলতে পারি কি, হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, তার অনেকগুলো ভালো গুণ রয়েছে। কিংবা বলতে পারি হি হ্যাজ সাম গুড কোয়ালিটিস, তার কিছু ভালো গুণাবলী রয়েছে। এইভাবে আমরা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিয়মে। 9 নম্বর নিয়মটি ইনফিনিটিভ ফ্রেজ। তোমাদের নিশ্চয়ই আমাদের প্রথম লেকচারটির কথা মনে ছিল। ইন মাই প্রিভিয়াস লেকচার আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইনফিনিটিভ। আমি বলেছিলাম যে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ ছিল টু প্লাস V1, টু এবং ভার্বের বেস ফর্ম। এবং আমি এটাও বলেছিলাম যে ইনফিনিটিভ সাধারণত উদ্দেশ্য প্রকাশ করে, এবং আরও বলেছিলাম যে সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তে যুক্ত থাকে, যেতে, খেতে, এই ধরনের উদ্দেশ্য প্রকাশ করে। তো যদি ইনফিনিটিভ আসে তাহলে তো আমরা পূর্বের নিয়মটি আলোচনা করেছি, কিন্তু যদি পরীক্ষায় ইনফিনিটিভ ফ্রেজ আসে, দ্যার ইজ আ সাটল ডিফারেন্স বিটুইন ইনফিনিটিভ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ। খুব সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে। তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে ইনফিনিটিভ ফ্রেজটি কী। তোমরা দেখো, আমি বোর্ডে লিখেছি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটি হচ্ছে টু প্লাস V1 প্লাস মডিফায়ার অথবা কমপ্লিমেন্ট। তার মানে ঠিক ইনফিনিটিভ তো থাকবেই। ফ্রেজ আমরা জানি যে ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস V1, এটি হচ্ছে ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভের সাথে নতুন করে যুক্ত হবে একটি মডিফায়ার কিংবা কমপ্লিমেন্ট। বাড়তি একটি শব্দ অথবা শব্দ একাধিক শব্দ হতে পারে, মানে বাড়তি কোনো শব্দ যুক্ত হলেই ইনফিনিটিভের সাথে সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ।
উদাহরণে আমরা বিষয়টি স্পষ্ট করছি। আই ওয়ার্কড হার্ড টু ফিনিশ মাই প্রজেক্ট। যদি শুধুমাত্র টু ফিনিশ পর্যন্ত থাকতো, টু প্লাস V1 থাকতো, তাহলে সেটি হতো ইনফিনিটিভ। কিন্তু এই বাক্যটি শেষ করার জন্য টু ফিনিশ পর্যন্ত দিলে হচ্ছে না। টু ফিনিশ মাই প্রজেক্ট, আমার প্রজেক্টটি শেষ করার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি, কঠোর কাজ করেছি। তাহলে এখানে টু ফিনিশ মাই প্রজেক্ট এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে টু ভার্বের বেস ফর্ম এবং তার সাথে বাক্যটি শেষ করার জন্য বাড়তি যে শব্দগুলো, এর মধ্য দিয়ে আমরা ইনফিনিটিভ ফ্রেজ পেয়ে গেলাম। পরের উদাহরণটি দেখো। I want to know the infinitive phrase. I want to know, এই যে দেখো টু নো, যদি টু নো পর্যন্ত হতো তাহলে সেটি ছিল ইনফিনিটিভ, কিন্তু টু নো দিয়ে শেষ হচ্ছে না। কি জানতে চাই? টু নো দ্য ইনফিনিটিভ ফ্রেজ। আমি ইনফিনিটিভ ফ্রেজ জানতে চাই, ইনফিনিটিভ ফ্রেজ চিনতে চাই। তো এই যে টু নো দ্য ইনফিনিটিভ ফ্রেজ, এই অংশটি হচ্ছে, এই সবটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজের বিষয়টি কি হলো? ইনফিনিটিভ ব্যবহার করতে হবে আমাকে। আগেই বলেছি যে টু প্লাস V1 এবং টু প্লাস V1 এর সাথে কমপক্ষে একটি শব্দ বা একাধিক শব্দ আমরা ব্যবহার করলে ইনফিনিটিভ ফ্রেজটি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের আমাদের সর্বশেষ নিয়মটিতে। খুব সহজ একটি নিয়ম, পসেসিভ, কিন্তু এই নিয়মটি আমরা প্রায় প্রতি বছরই পরীক্ষায় দেখতে পাই, যে কারণে এটিতে নাম্বার পাওয়াটা খুব সহজ। পসেসিভ, পসেসিভ বলতে পসেসিভ প্রনাউনকে নির্দেশ করা হচ্ছে। পসেসিভ প্রনাউনগুলো আমি বোর্ডে দিয়েছি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, করিমস, এটসেট্রা। এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন কেন ব্যবহার করা হয়? অধিকার বোঝাতে, একটি অধিকার বোঝানোর জন্য পসেসিভ প্রনাউনটি ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। দেখো, ড্যাশের পরেই ব্যবহার করা হয়েছে পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, অর্থাৎ পসেসিভ ব্যবহার করার মধ্য দিয়ে নাউনটিকে প্রিমোডিফাই করতে হবে। এখন নাউনটি কোনটি? কান্ট্রি। তাহলে কার দেশ? আবার আমি বাক্যটি খেয়াল করো, দেয়ার আর মেনি ভিলেজেস, অনেকগুলো গ্রাম রয়েছে, ইন ড্যাশ কান্ট্রি। কাদের দেশ? আমাদের দেশ। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। এইভাবে পসেসিভ প্রনাউন ব্যবহার করার মধ্য দিয়ে আমরা পসেসিভটির সঠিক উত্তর পেয়ে যেতে পারি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের 5টি নিয়ম। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর একটু ভালো করে যদি তোমরা এগুলো চর্চা করো তাহলে সেগুলো সঠিক উত্তরগুলোও তোমরা পেয়ে যেতে পারবে। তারপরে আমি খেয়াল করবে তোমরা, আমি প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রেই কিছু গ্যাপস রেখেছি, যেই গ্যাপসগুলোর উত্তর আমি বোর্ডে লিখে দেইনি। তো আশা করি তোমরা এটি লেকচারটা শোনার পরে উত্তরটি তোমরা পেয়ে গেছো। আর যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে উত্তরগুলো দিয়ে দিতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি আসলে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আমার নেক্সট ক্লাসে, আমাদের যে মডিফায়ারের 3rd ক্লাসটি এবং লাস্ট ক্লাসটিতে আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা তোমাদের কমেন্টের মধ্য দিয়ে তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।